টাকা আমি দিয়েছিলাম। হাউস রেন্ট অ্যালাউন্স মানে 12 মাসের বাড়ি ভাতা, এটা বাড়ি ভাড়া, মেডিকেল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, আদার অ্যালাউন্স, টিফিন অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, সব হচ্ছে আমার এগুলো। এখানে যদি একটু ব্যাক করি, যাদের ক্ষেত্রে শিক্ষা ভাতা রয়েছে, শিক্ষা ভাতা, তারা কী হবে, এখান থেকে ক্লিক করে যে এডুকেশন অ্যালাউন্স। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো যে সরকারি চাকরিজীবী তিনি যদি প্রথম বছর অনলাইনে রিটার্ন আবেদন দিয়ে থাকেন, তাহলে তিনি দ্বিতীয়বার তিনি কীভাবে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন। তাই নতুন নিয়মে আপনি দ্বিতীয় বা তৃতীয় বছর যাই হোক না কেন, আপনি অনলাইনে কীভাবে জিরো রিটার্ন বা রিটার্ন দাখিল করবেন সে বিষয়ে আজকের ভিডিও। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি খুব অনায়াসেই, আমি আপনাকে আশ্বস্ত করছি যে আপনি অনায়াসেই আপনি জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। কোথায় কী চেঞ্জ করতে হবে, কীভাবে করতে হবে, এগুলো দেখার পর আপনি অবশ্যই পারবেন, আমি আপনাকে আশ্বস্ত করছি। তাহলে আমি যখন একটি ব্রাউজার ওপেন করছি, একটি ব্রাউজার ওপেন করবো, এখানে লেখ করার পর আমি এখানে লিখবো ই রিটার্ন। আসার পর যে প্রথম যে লিঙ্কটি আসবে, এই লিঙ্ক আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখুন যে ই রিটার্ন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার দুটি অপশন এখানে আসবে, একটু সাইন ইন, একটু রেজিস্ট্রেশন। যারা ইতিপূর্বে অনলাইনে আয়কর বা রিটার্ন দাখিল করেননি, তারা যদি অনলাইনে প্রথমবার আবেদন করতে চান, দিতে চান, তাহলে সেক্ষেত্রে তাদেরকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হয়। এখানে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন এখানে দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে। দিয়ে এই যে পাশে যে ক্যাপচাটি রয়েছে, এখানে লেখছে ক্যাপচা, পাশে যে ক্যাপচাটি রয়েছে হুবহু তাই দিতে হবে। যদি এখানে কারো বুঝতে সমস্যা হয়, তাহলে এখানে এই যে রিফ্রেশের কাছে এখানে রিফ্রেশ দিলে নতুন একটি ক্যাপচা আসবে। যদি এটা বুঝতে সমস্যা হয়, তাহলে আবার রিফ্রেশ ক্লিক করবেন, নতুন একটি ক্যাপচা আসবে, দেখে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটা মোবাইল একটা ওটিপি যাবে, এখানে ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে এবং নিশ্চয়ই আপনার পাসওয়ার্ড লেখার জন্য এখানে অপশন দেওয়া হবে। আপনি নতুন পাসওয়ার্ড তৈরি করে, কনফার্ম পাসওয়ার্ড তৈরি করে আপনি ক্লিক করেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। যেহেতু আমার পূর্বে রেজিস্ট্রেশন করা আছে, তাহলে আমাকে কাজ করতে হবে সাইন ইনে। সাইন ইনে ক্লিক করার জন্য আপনি এখানে যে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার 12 ডিজিটের 3 নাম্বারে দিয়ে দেবেন, পাসওয়ার্ড দিবেন, ক্যাপচার দিবেন, এখানে যা আছে সব তাই দিবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম পেজ আসবে, এরকম আসবে। যদি এই দুটি অপশন না থাকে, যদি এরকম থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রেগুলার রিটার্ন, সিঙ্গেল পেজ রিটার্ন, এখানে যারা এক পাতার রিটার্ন দিতে চান তাদের জন্য সিঙ্গেল পেজ রিটার্ন, আর যারা বিস্তারিতভাবে দিতে চান তাদের জন্য এটি। আর ট্যাক্স রেকর্ডে ক্লিক করলে আপনি আবার কয়েকটা অপশন পাবেন, 3 সার্টিফিকেট এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি অনলাইনে রিটার্ন দাখিল করার পর এখান থেকে আপনি ট্যাক্স সার্টিফিকেট নিতে পারবেন। অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ প্রাপ্তি স্বীকারপত্র, আপনি যখন অনলাইনে আপনার আবেদনটি দাখিল করবেন, এখান থেকে আপনি আবেদনটি দাখিল করার সাথে সাথে আপনি প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন। আর হিস্ট্রি হচ্ছে এখান থেকে রিটার্ন হচ্ছে আপনি 10-11 পৃষ্ঠার যে ফর্মটি ফিল আপ করবেন, এটি আবেদন করার পর আপনি এখান থেকে এটি নিতে পারবেন। আর এটা হচ্ছে হিস্টোরি, হচ্ছে আপনি বিগত সালে যদি অনলাইনে রিটার্ন দাখিল করে থাকেন, তাহলে এখান থেকে হিস্টোরি থেকে আপনি ওই তথ্যগুলো নিতে পারবেন। তাহলে আমার আজকে মূলত কাজ হচ্ছে এখানে আমি কীভাবে অনলাইনে দ্বিতীয় বছর অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করব সে বিষয়ে। তাহলে আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে সেলফ ঠিক থাকবে, এখানে কোনো চেঞ্জ করা যাবে না, এখানে করবেন না, এখানে যা থাকবে তাই। অ্যাসেসমেন্ট ইয়ার তাই থাকবে, এখানে চেঞ্জ নাই। যদিও এখানে ইনকামের এখানে ক্যালেন্ডার দেওয়া আছে, কিন্তু এখানে কোনো চেঞ্জ করবেন না। এখানে 1/7/2023 থেকে 30/6/2024 পর্যন্ত থাকবে এবারকার জন্য। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশনড ইনকাম ইয়ার, অবশ্যই যদি আপনার ইনকাম আছে
আপনি একজন চাকরিজীবী, তাহলে এখানে অবশ্যই এটি ইয়েস থাকবে। আর এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেমপ্টেড ফ্রম ট্যাক্স, তাহলে এখানে আপনি যদি আপনার ইনকাম আয়কর বহির্ভূত যদি কোনো ইনকাম থাকে তাহলে এখানে আপনি ইয়েস দেবেন, নলে নো। আর আপনি যদি বাংলাদেশি হন তাহলে এখানে রেসিডেন্ট দেবেন। আর হেডস অফ দ্য ইনকাম, এখানে 7টি ক্যাটাগরি রয়েছে, আপনার কোন কোন খাত থেকে আপনার আয় আসে। এই যে চাকরি, বাড়ি ভাড়া, কৃষি, বিজনেস, ক্যাপিটাল, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স। দেখুন এই অপশনগুলির পাশে কিন্তু একটি আপনার প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বা ইন্টারোগেটিভ সাইন রয়েছে। আপনি যদি এরপর ধরেন তাহলে এখানে কিন্তু সে বিস্তারিতভাবে আপনি দেখতে পারবেন। এখানে বলা আছে সিলেক্ট দিস হেড ইফ ইউ হ্যাড ইনকাম ফ্রম এগ্রিকালচার অর ফ্রম দ্য লিজিং অফ ইয়োর এগ্রিকালচারাল ল্যান্ড। তো এখানে কিন্তু ধরলে কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে কী বলা হচ্ছে এখানে আর কি। তাহলে আমি আজকে যেহেতু একজন সরকারি চাকরির জন্য করছি, তাহলে আমি এখানে শুধুমাত্র তার ইনকাম ফর এমপ্লয়মেন্ট আর তেমন এখানে কোনো কাজ নেই, আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে যাচ্ছি। এবার এখানে বলছে এখানে 3টি ক্যাটাগরি রয়েছে, যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন। আপনি যদি সিটি কর্পোরেশনের লেখার অন্তর্ভুক্ত হন দেবেন, আর না হলে যদি কোনো সিটি কর্পোরেশনের লেখার অন্তর্ভুক্ত না হন তাহলে আপনাকে যে এনি আদার এরিয়া সিলেক্ট করতে হবে। আর একটু বিষয় হচ্ছে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন যারা চাকরি করেন বা সিটি কর্পোরেশনে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে একটা কিন্তু মিনিমাম তাই একটা ট্যাক্স দিতে হয়, সোর্স ট্যাক্স দিতে হয়। এবার হচ্ছে এখানে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে যে সমস্ত আয়করদাতা তাদের আয়ের উপর ভিত্তি করে তাদেরকে ট্যাক্স দিতে হয়, তাদের ক্ষেত্রে যদি অনেক বেশি পরিমাণ আয়কর দিতে হয়, আর তারা যদি কোনো ব্যাংকে বা কোথাও যদি কোনো ডিপোজিট থাকে বা কোনো যদি ইনভেস্ট থাকে সেক্ষেত্রে তিনি কিছু লাভ পেয়ে থাকেন, সেই লাভ কিন্তু আপনার আয়কর থেকে কাটা যাবে। তবে যাদের জিরো রিটার্ন তাদের ক্ষেত্রে ইয়েস বা নো যাই দেন না কেন এতে কোনো সমস্যা নেই। আর শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি বুঝতে পারছেন এখান থেকে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি যদি ডিরেক্টর শেয়ার হোল্ডার ডিরেক্টর হন তাহলে এখানে ইয়েস নো। আইটি 10B, এটা হচ্ছে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, এখানে গত বছরটি 40 লাখ ছিল, বাড়িয়ে দিয়েছে। সেখানে আপনি যদি সম্পদ যদি 50 লাখের বেশি হয় বা হয় তাহলে আপনাকে ইয়েস নয় নো। মোটর কার বলতে এখানে 4 চাকার গাড়িকে বোঝায়, মোটর সাইকেল নয়। আপনার যদি একাধিক মোটর সাইকেল থাকে তারও কিন্তু এটি মোটর কারের অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ 4 চাকার গাড়ি লাগবে, যেমন মাইক্রোবাস, প্রাইভেট কার ইত্যাদি। ওন অফশোর প্রপার্টি ইত্যাদি থাকবে। হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন লেখা, যদি আপনার যদি হাউস প্রপার্টি থাকে তাহলে এখানে ইয়েস নয় নো। আমি চলে যাচ্ছি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ। এবং এখানে আবার দেখুন এমপ্লয়ি টাইপ, এখানে 3টি ধাপ আছে। এখানে বলছে যে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস, যে সকল চাকরিজীবী পুরোপুরি সরকারি তাদের ক্ষেত্রে এখানে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস দিতে হবে। আর তারপরে রয়েছে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস, অর্থাৎ যে সমস্ত চাকরিজীবী সরকারি বেতনভুক্ত কিন্তু পূর্ণাঙ্গ নয়, যেমন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, বেসরকারি কলেজের শিক্ষক, তারা কিন্তু এমপিভুক্ত চাকরি করে, তাদের ক্ষেত্রে যে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস। আর প্রাইভেট আর আদার গভর্নমেন্ট পে স্কেল, সরকারি চাকরি করেন কিন্তু প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, তাদের ক্ষেত্রে এটি। আর এটা হচ্ছে এটি গেল। এবার সে নেম অফ দ্য অফিস, আপনি যে জায়গায় চাকরি করেন, যে প্রতিষ্ঠানে চাকরি করেন ওই স্কুলের প্রতিষ্ঠানের নাম দিতে হবে। যেতে আমি এখানে দিয়েছি স্কুলের নাম দিয়েছি, যিনি শিক্ষিকা বা শিক্ষক। এই ডেজিগনেশন পদবি আপনি যে পদে চাকরি করছেন সেখানে দেবেন। যদি এরকম হয় যে কোনো স্কুলের শিক্ষক তাহলে সেক্ষেত্রে 2টি পদ থেকে একটি অ্যাসিস্ট্যান্ট টিচার, একটি হেড টিচার এরকম। আর আপনি আপনার যে পদে চাকরি করেন সেই পদে দেবেন হচ্ছে বেসিক পে, অর্থাৎ মূল বেতন আপনার যা আছে, অর্থাৎ আপনি গত 30/6/2024 পর্যন্ত যে মূল বেতন চাকরি করে আসছে সেটা দিবেন। এখানে আমি একটু কাছাকাছি করে রেখেছি, তার মূল বেতন হচ্ছে 11,550।
আমি এর সাথে 12 গুণ করব, তাহলে হবে 1,38,600 টাকা। আর মূল বেতনের সাথে বাড়ি ভাড়া সম্পর্ক আছে। আর বাড়ি ভাড়া হচ্ছে যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে আপনার স্কেলের উপর ভিত্তি করে কিন্তু বাড়ি ভাড়া কম বেশি হয়। সচরাচর যারা উপজেলা পর্যায়ে চাকরি করেন বা গ্রাম পর্যায়ে চাকরি করেন তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া যদি 16,000 ওভার না করে তাহলে সেক্ষেত্রে বাড়ি ভাড়া 45%, 16,000 প্লাস হলে আপনার 40% এবং আর উপর দিয়ে গেলে তখন সেখানে আরও কমে যায়। তা যদি 11,550 টাকার যদি বাড়ি ভাড়া ধরি 45 ধরি তাহলে হচ্ছে আমার এখানে বাড়ি ভাড়া হচ্ছে এখানে 5,197 টাকা 50 পয়সা। এটা 12 গুণ করতে হবে, আমি 12 গুণ করে হয় 62,730 টাকা। মেডিকেল সবার জন্য একই 1500 টাকা, এটা 12 গুণ তাহলে 18,000 টাকা হয়। বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স অর্থাৎ বৈশাখী ভাতা আমরা যেটা বলি বা নববর্ষ ভাতা, এখানে 11,550 টাকার 20% এখানে এটা হয় 2,310 টাকা। আর ফেস্টিভ্যাল উৎসব অর্থাৎ উৎসব বোনাস যেটা আমরা বলি বা বোনাস বলি মূল বেতনের সমান, যেহেতু আমরা 2টি বোনাস পেয়ে থাকি, এটি হচ্ছে তার অর্থাৎ মূল বেতনের দ্বিগুণ, এটি হচ্ছে এটি। আর টিফিন ভাতা যেহেতু আমরা 200 টাকা টিফিন পেয়ে থাকি, টিফিন ভাতা পেয়ে থাকি প্রতি মাসে, এটা 12 গুণ 12,2400 টাকা। আর আদার অ্যালাউন্স অর্থাৎ যেহেতু 15 দিন পেয়ে থাকি, এটি আমি আদার অ্যালাউন্সে দিয়েছি। যাদের মূল বেতন 20,000 বা তার নিচে তাদের ক্ষেত্রে নির্ধারিত 1,000 টাকা 15 দিনা। আর যাদের মূল বেতন 20,000 প্লাস উপরে গেছে তাদের ক্ষেত্রে 5% হিসেবে যা আসবে এর 12 গুণ করতে হবে। এরপরে যদি কোনো চাকরিজীবীর আর কোনো ভাতা তার থাকে তাহলে সেক্ষেত্রে সে কী করবে, এই যে অ্যাড মোর যে রয়েছে অ্যাড মোর প্লাস অ্যাড মোর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে জিপিএফ ইন্ডাস্ট্রি দিয়ে দিচ্ছে এখান থেকে। যারা ফুল সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জিপিএফে টাকা রাখতে হয় বা তোমরা রাখতে হয়। আর জিপিএফ যে লাভটা আসবে আমি একটু দেখে দিচ্ছি এখান থেকে, দেখুন এটা হচ্ছে জিপিএফ স্লিপ। এটি শিক্ষা ট্রেজারি অফিস থেকে পাওয়া যাবে। এখানে দেখুন এই যে প্রফিট ফর দ্য ইয়ার, এখানে যে লাভটা আসবে, যারা এখানে জিপিএফ থেকে কোনো লাভ বা সুদ দেন না তাদের ক্ষেত্রে 0 আসবে। আর যারা লাভ বা সুদ দেন তাদের ক্ষেত্রে এখানে 1% লাভ দিবে। এখানে যেখানে যে লাভটা আসবে আপনার এখান থেকে এটি এখানে বসিয়ে দিবেন, এখানে লাভটি বসিয়ে দিবেন। এখানে আমি ডেটে দিচ্ছি 0। এরপর এখানে যদি কোনো ভাতা থাকে সেখানে এখানে আরও যোগ করার সুযোগ আছে, সুযোগ এখানে আছে। আর যদি হয় যেরকম হয় যে কোনো একটি বাড়তি দেওয়া আছে তাহলে এখানে এটি মাইনাস করা যাবে। এখানে ক্লিক করলে পরে তা আমি এখানে চলে যাচ্ছি, সেভ করি আগে, সেভ ড্রাফট। এখন আমি যেটি পূরণ করছি বেতন ভাতা এখান থেকে আমি দেখতে পারবো যে এমপ্লয়মেন্ট সামারি। এবার দেখুন এখানে চলে এসেছে এখানে যে বেসিক পে এত টাকা আমি দিয়েছিলাম। হাউস রেন্ট অ্যালাউন্স মানে 12 মাসের বাড়ি ভাতা, এটা বাড়ি ভাড়া, মেডিকেল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, আদার অ্যালাউন্স, টিফিন অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, সব হচ্ছে আমার এগুলো। এখানে যদি একটু ব্যাক করি, যাদের ক্ষেত্রে শিক্ষা ভাতা রয়েছে, শিক্ষা ভাতা তারা কী করবেন, এখান থেকে ক্লিক করে যে এডুকেশন অ্যালাউন্স শিক্ষা ভাতা এখানে দিয়ে দেবেন। যদি 1 সন্তান হয় তাহলে 500 টাকা হিসাবে 12 মাসের 6,000 টাকা। আর যদি 2 সন্তান হয় তাহলে এখানে আপনার প্রতি মাসে 1,000 টাকা হিসাবে 12 মাসে 12,000 টাকা দিতে হবে। তা আমি যার জন্য করছি তিনি যেহেতু এখনও শিক্ষা ভাতা তিনি পান না, তাহলে এখানে আমি এটা বাদ দিচ্ছি এখান থেকে। এখন আমি চলে আসবো এখানে ইনকাম ডিটেলস আবার দেখে নেই আমার কি কম ইনকাম এসেছে। এখানে দেখুন এখানে সব কিছু মিলিয়ে যে মূল বেতন, বাড়ি ভাড়া, মেডিকেল, উৎসব, আদার, টিফিন, নববর্ষ ভাতা সব মিলে পেয়েছি আমি 2,59,140 টাকা। তার মধ্যে করযোগ্য আয় হচ্ছে 1,61,700 টাকা, কিন্তু পরে লাগবে এটা। আর করমুক্ত আয় হচ্ছে 97,440 টাকা, মোট হচ্ছে
59,140 টাকা। আমি কন্টিনিউ যাচ্ছি। হচ্ছে রিবেট। এখন জিপিএফ এখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, প্রত্যেকটা সরকারি চাকরিজীবীকে তার চাকরি স্থায়ী হওয়ার পর জিপিএফে তাকে কিছু টাকা রাখতে হয়, অর্থাৎ সরকারি একটা নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি অনুসারে একটা টাকা রাখতে হয়। এখানে কেউ 1,000 বা 2,000 হিসেবে যে কাটুন না কেন 1 বছর যেটা জমা হবে সে দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নম্বরে দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নম্বর কোনটা আমি দেখে দিচ্ছি। এখান থেকে যেটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের পুরাতন অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে নতুন বা ডিজিটাল অ্যাকাউন্ট নাম্বার। আপনার এই অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আপনারা দিয়ে দেবেন এখান থেকে। আর এখানে 1 বছরের এখানে 1 বছর আপনি যেটা জমা করবেন, 1 বছর যেটা আপনি 1 বছর কাটাবেন, কেটে রাখবে, সেটা এখান থেকে দিয়ে দেবেন এখানে। আর যদি যাদের এখন জিপিএফ যদি শুরু হয়নি তারা তখন দেবেন না এখান থেকে। আর জিপিএফটা কিন্তু অবশ্যই 2 বছর পূর্ণ হওয়ার পর কিন্তু এটি চালু হয়। এরপর হচ্ছে যে অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। বেনেভোলেন্ট ফান্ড অর্থ হচ্ছে উপকারী তহবিল বা কল্যাণ তহবিল। আমরা যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, তাদেরকে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু কিছু কল্যাণ তহবিল টাকা কেটে রাখে। যাদের মূল বেতন 15,000 থেকে শুরু করে উপর দিকে তাদের ক্ষেত্রে নির্ধারিত 150 টাকা কেটে রাখে। আর যাদের মূল বেতন 15,000 নিচে 8,250 টাকা থেকে শুরু করে, যাদের মূল বেতন 15,000 টাকার নিচে কমে তাদের ক্ষেত্রে কিন্তু 1% কেটে রাখে। সেই 1% কাটলে যা আসে এটা 12 গুণে এখানে আমি দিয়ে রেখেছি। এখানে এরপরে এখানে আদার্স আর কিছু নাই। এখানে এবার নিচে টোটাল চলে আসে। এখানে মোট কত টাকা কাটানো হয়, সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার দেখুন এখানে IT10 BB is not mandatory for you, still want to submit। এখানে যে খরচাটা হয়, যে এক্সপেন্সেস ফর ফুড, খাদ্য, কাপড়, আদার যে খরচাগুলো হয় এখানে দিতে হবে। এখানে আছে এখানে অটো অ্যান্ড ট্রান্সপোর্ট এক্সপেনশন, হাউস হোল্ড অ্যান্ড এক্সপেন্সেস। এখানে যদি ক্লিক করে আরও তথ্য পাবেন, এখান থেকে আরও তথ্য পাবেন, এখান থেকে আরও তথ্য চলে আসবে। এখানে দেখুন এর অধীনে আরও কয়েকটি ভাগ আছে এখানে। এই যে আছে, আপনি চাইলে এখানে খরচাগুলো ভেঙে দেখাতে পারেন। আর যদি চান না আমি ভেঙে দেখাবো না, একবারে দিয়ে দেবো। এখানে আপনি নো দেন, তাহলে আপনি আপনার যে মোট যে খরচাটা হয়েছে, খরচ 1 বছরের খরচ, এই খরচাটা কিন্তু আপনি এখানে নো দিলে পরে আপনি একবারও এখানে তখন শুধুমাত্র একটি ঘর আসবে এখানে, তখন আপনি এখানে একবার দিতে পারবেন। আপনি চাইলে যদি এসে দেন তাহলে আপনাকে ভেঙে আপনাকে খরচাটা দেখাইতে হবে। তা আমি এইভাবে রাখছি আপাতত, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এই পেজটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। এখানে অনেকে আমাকে আমার যারা চ্যানেলে অনেকে কমেন্ট করেছেন, বা আমার যারা সম্মানিত দর্শক যারা রয়েছেন তারা আমাকে কমেন্ট করছেন যে আমি প্রথম বছর অনলাইনে আমি আয়কর রিটার্ন দাখিল করছি, কিন্তু দ্বিতীয় বছর কীভাবে করব। বিশেষ করে স্পেশালি তাদেরকে এই কথাগুলো শুনতে হবে যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, এই যে ঘটনা আছে, যদি এই অবস্থায় থাকে, আমি দেখিয়ে দিই একটু, যদি অবস্থা থাকে তাহলে এখানে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে এখানে এই গল্পগুলো পুরো চলে আসবে। অর্থাৎ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসের মধ্যে আপনার কোথায় কী সম্পদ রয়েছে, আপনার সমস্ত সম্পদ আপনাকে দেখাতে হবে। কোথায় কী সম্পদ আছে, বিজনেস ক্যাপিটাল, অকৃষি জমি, কৃষি জমি, ফিনান্সিয়াল অ্যাসেট, মোটর কার, আপনার কোথায় কী আছে আপনি অবশ্যই সুন্দর করে দিয়ে দেবেন। কোনো অবস্থাতেই আপনি কোনো সম্পদ লুকিয়ে রাখবেন। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার সম্পদ যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে আয়কর দিতে হবে না, বরং আপনার যে মূল বেতন যা আছে এটার উপর নির্ভর করে কিন্তু আপনার আয়করটা কিন্তু আসবে। সম্পদ বেশি থাকলে কিন্তু আয়কর দিতে হয় না আসলে, নির্ভর করে আপনার ইনকাম কত সেটার উপর নির্ভর করে আপনার আয়করটা আসবে। যারা প্রথমবার যারা আয়কর দিয়েছেন, অনলাইনে দাখিল করছেন, দ্বিতীয়বার দেবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই যদি কোনো কৃষি জমি থাকে, প্রথম রিটার্ন যদি আপনি যে প্রথম যে রিটার্ন দাখিল করেছেন প্রথম বছর, তার যদি জমি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে জমি কোথায় আছে, কয় একর, দাম কত, সব এখান থেকে দেখে দিবেন। অবশ্যই প্রথম বছর যে সম্পদগুলো দেখেছেন অবশ্যই কিন্তু এবার সেটি দেখাতে হবে, জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন।
আপনি প্রথম বছর যে সম্পদ দেখেছেন, যে জমি দেখেছেন, সেটি কিন্তু অবশ্যই আপনাকে এবারও দেখাতে হবে। আর যদি নতুন কোনো জমি কিনে থাকেন, সেখানে এই যে অ্যাডে ক্লিক করে আপনাকে এরকম একটি ঘর আসবে, আপনি সেই ঘরে বসে দিতে পারবেন। এটি পূরণ করলে পরে নতুন একটা ঘর আসবে। এর পাশে আপনার যে এটা হচ্ছে অকৃষি জমি, এটা হচ্ছে আপনার কৃষি জমি। যদি আপনার থাকে তাহলে তেমনইভাবে আপনি গত বছর যা দেখেছেন কৃষি জমি কোন লোকেশনে কতটুকু আছে, সেটাই আপনার পারচেস করা কিনা, ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে কিনা বা গিফট আকারে কিনা, এবং সেটা কতটুকু ইউনিট কি, আপনার দাম কত, সেটি দেখিয়ে দেবেন। যদি নতুন করে কিনে থাকেন তাহলে এখানে প্লাসে ক্লিক করলে আটটি ঘর আসবে, আপনি সেই ঘরে বসিয়ে দেবেন। কোনো অবস্থাতে কিন্তু প্রথমবার আপনি যে সম্পদ দেখেছেন প্রথম রিটার্নে, সেটি কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। এরপর ফিনান্সিয়াল অ্যাসেট যদি আপনার থাকে, যে ফিনান্সিয়াল অ্যাসেটস ইনক্লুডস ইওর শেয়ার, বন্ডস, এগুলো বুঝতে পারছেন, সার্টিফিকেট, সিকিউরিটি, সেভিংস ইত্যাদি, তাহলে দিবেন। মোটর কার যদি থাকে দিবেন, যদি ক্রয় করে থাকেন তাও দিতে হবে এখানে। আমি শুধুমাত্র এখানে গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেমস, আমি গত বছর আমি 5 ভরি স্বর্ণ দেখিয়েছিলাম, যেহেতু আমরা দ্বিতীয় রিটার্ন এটি, তাহলে আমাকে কিন্তু অবশ্যই প্রথমে যে আমি 5 ভরি স্বর্ণ দেখেছিলাম প্রথম রিটার্নে, এটা অবশ্যই কিন্তু আমাকে এখানে দেখাতে হবে। আর যদি কোনো স্বর্ণ আমি আরও ক্রয় করে থাকি তাহলে এখানে প্লাসে ক্লিক করলে 8 ঘর আসবে। আপনি কতগুলো স্বর্ণ বা ডায়মন্ড বা কিনেছেন এখান থেকে আপনি দিতে পারবেন, যোগ করে দিতে পারবেন, দাম দিবেন এখান থেকে। এবার ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেম, আমি গত বছর আমি যেটি দেখেছি গত বছর, সেটি কিন্তু অবশ্যই এখানে দেখাতে হবে। গত বছর আমি যেহেতু এখানে ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স 1,20,000 টাকা দেখেছি, অবশ্যই কিন্তু এখানে আমাকে এটি রাখতে হবে। যদি নতুন করে কোনো ক্রয় করে থাকি তাহলে এখানে প্লাসে ক্লিক করে এখানে আমি দিতে পারবো। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এবার ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে রয়েছে আপনার এখানে নোটস, যদি এখানে আপনার ব্যাংকে কোনো টাকা পয়সা থাকে এখানে আপনি এখান থেকে দিতে পারবেন, দিয়ে বসিয়ে দিয়ে আপনি এখানে ক্লিক করবেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তাহলে আপনার এটি কোথায় আছে, ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড, আদার ইলেকট্রনিক্স, ক্যাশ, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, কত টাকা ব্যাংকে আপনার আছে এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আমি করে দিচ্ছি এখান থেকে। এরপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, যদি কোনো হাতে কোনো টাকা পয়সা থাকে তাহলে আপনি এখানে দিতে পারবেন। এরপরে আমরা জিনিসের দিকে আসি, যে লাইবিলিটিস, যে বোরোয়িং ফ্রম ব্যাংক অর আদার এফআই, আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন তাহলে এখানে আপনি এখানে এটি দেখাতে পারবেন, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, এই যে কী জন্য নিয়েছিলেন আপনার লোনটি এবং কত টাকা নিয়েছিলেন, কত টাকা আছে ব্যাংকে জমা আছে, এখন পাবে কত, এটি দিতে পারবেন এখান থেকে। এবার আদার লোন অর ওভারড্র একটু দেখে নেবেন এগুলা। এবার হচ্ছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, আপনার বছরে 1 লক্ষ, আমরা যে প্রথমে যে দেখেছিলাম যে খরচ হয় 1,56,000 টাকা, এটা অটোভাবে এখানে চলে এসেছে। লস ডিডাকশন আদার এক্সপেন্স, যদি কোনো কোথাও যদি আপনি লস করে থাকেন কোনো ব্যবসায় বা কিনে থাকে টাকা, সেখানে এটি দিতে পারবেন এখান থেকে। গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, যদি কাউকে আপনি গিফট দিয়ে থাকেন, গিফট দেন, টাকা পয়সা বা কিছু, এখান থেকে সেটি যে গিফট কে নিছে তার নাম দেবেন এখানে, তার 3 নাম্বার দিতে হবে এবং কত টাকা আপনি দিয়েছেন সেটি এখান থেকে উল্লেখ করতে হবে। একটি বিষয় বলতে হয় যে আপনি যদি কাউকে কোনো টাকা পয়সা দেন, গিফট দেন, আবার যাকে দেবেন সে যখন 3 সার্টিফিকেট দাখিল করবে অর্থাৎ আয়কর দাখিল করবে, তাই কিন্তু এই সে যে টাকাটি আপনার কাছে নিচ্ছে বা গ্রহণ করছে তাকে কিন্তু দেখাতে হবে যে তিনি গ্রহণ করেছেন। এরপরে রয়েছে আমাদের এখানে যে আদার রেসিপিয়েন্ট, আপনাকে যদি কেউ কোনো টাকা পয়সা দিয়ে থাকে তাহলে এখানে রেফারেন্স দেবেন নীল, দিয়ে কত টাকা দিয়েছে আপনাকে, কত টাকা গ্রহণ করেছেন সেই অ্যামাউন্ট এখান থেকে দিতে হবে। তবে যারা
প্রথমবার যারা সেটা হাতে হোক বা অনলাইনে হোক না কেন, তাদের সম্পদ যদি দেখা যায় যে সম্পদ বেশি আছে কিন্তু তার ইনকাম কম, সেক্ষেত্রে তিনি এখান থেকে গিফট আকারে বা নিতে পারবেন বা উচিতকালের সঞ্চয় তিনি এখান থেকে দেখাতে পারবেন। এরপর নেট ওয়েলথ, তিনি যেহেতু প্রথমবার যেহেতু অনলাইন রিটার্ন দাখিল করেছিলেন, এবার তার দ্বিতীয় রিটার্ন, অবশ্যই কিন্তু এখানে তার পূর্ববর্তী বছরে তিনি যে নিট সম্পদ ছিল আর তার চালানের মধ্যে বা রিটার্নের মধ্যে সেই সম্পদটা এখানে বসিয়ে দিতে হবে। আর যারা সর্বপ্রথম যারা অনলাইনে যারা আপনার রিটার্ন দাখিল করবেন প্রথমবার, তাদের ক্ষেত্রে কোনো নিট সম্পদ এখানে থাকবে না, তাদের ক্ষেত্রে শূন্য হবে এখানে। এবার দেখুন এখানে যে এখানে গ্রস ওয়েলথ, এখানে আমি একটু দেখিয়ে দিই একটু। এখানে কত আছে ডিফারেন্স আছে 1,285,000 টাকা। এখানে কিন্তু অবশ্যই ডিফারেন্স শূন্য রাখতে হবে, ডিফারেন্স কোনো অবস্থাতে কোনো টাকা রাখা যাবে না। দেখুন এখানে সোর্স অফ ফান্ড আমি 2,59,140 টাকা আমি ইনকাম করছি এক বছরে। এটা আমার খরচ, এটা হচ্ছে আমার খরচ। আমার কাছে টোটাল ফান্ড হচ্ছে আমার এখানে কত 2,59,000। এটা আমার হচ্ছে আমার আয়, এটা আমার ব্যয়, এটা আমার জমা থাকতেছে আর কি। আমি একটু কাজ করি এখানে। আর এটি ছিল আমার পূর্ববর্তী বছরের সম্পদ। এই আমার যে ব্যালেন্স থাকতেছে, এই ব্যালেন্স এবং এটি আমার যে পূর্ববর্তী বছর সম্পদ, এটি মিলে হচ্ছে আমার এটি। এখন দেখুন এখানে যে ডিফারেন্স কিন্তু অবশ্যই এখানে জিরো করতে হবে, কোনো অবস্থাতেই এখানে টাকা রাখা যাবে না। তাহলে আপনি ডিফারেন্স কীভাবে জিরো করবেন আমি একটু এখান দিয়ে দেখি। ডিফারেন্স জিরো কীভাবে করবেন, এক নম্বর হচ্ছে ব্যয় বা খরচ কম বেশি করে আপনাকে ডিফারেন্স জিরো করতে হবে, এটা একটি সিস্টেম। ক্যাশ ইন হ্যান্ড, তবে সবচেয়ে কত টাকা দেবেন, আপনি ক্যাশ ইন হ্যান্ডে টাকা রেখেও আপনি ডিফারেন্স জিরো করতে পারবেন। এটা হচ্ছে নতুন সম্পদ ক্রয় করে। দেখুন আমি যদি এখানে দেখাই, একটু ব্যয় চলে আসি, ব্যয় আমরা এখানে ব্যয় দেখেছি 1,56,000 টাকা। এখানে আমি একটু বাড়িয়ে দেব 90,000 টাকা, 90। তাহলে এবার সেভ করে নেই। এবার দেখে আমাদের কত আসছে সেখানে ডিফারেন্স মাইনাস 20। এর অর্থ হচ্ছে আমি টাকা বেশি খরচ করে ফেলছি। এটা আমি এই মোবাইলটি কেটে দিয়ে এখান থেকে আমি দিয়েছি, এখান থেকে আমার ডিফারেন্স আসতেছে এবার কিন্তু আমার 285 টাকা। তাহলে আমি করবো খরচটা আমি একটু কমে দিই, আরও খরচটা এখানে আমি দেবো 50,000 টাকা, 50,000। এবার আমার ডিফারেন্স কত আসে দেখি। এবার আমার ডিফারেন্স আসছে এখানে এবার মাত্র 20,000 টাকা। আমি ক্যাশ ইন হ্যান্ড আমি 20,000 টাকা দেখিয়ে দেবো, আমার হাতে 20,000 টাকা আছে। এখানে 80,000 টাকা আছে, এখানে আমি আর 20,000 টাকা বাড়িয়ে দেবো, তাহলে হচ্ছে 1 লক্ষ। এবার দেখি কি হয়। দেখুন ডিফারেন্স কত আমাদের জিরো হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ যাবত যে ফর্মটি পূরণ করছি সেটা একটু দেখে নিই। আমরা চলে যাব রিটার্ন ভিউ। এই যে আমাদের সেই ফর্মটি আমরা যেটা এখন পূরণ করেছি, এই ফর্মটি দেখার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা জিনিস দেখুন চলে আসে সাবমিট রিটার্ন। ক্লিক করলে পরে আপনাদের পারমিশন চাবে, আপনি ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। তাহলে কী করবো, আমরা এসে ক্লিক করে আমি আমার রিটার্নটি অনলাইনে জমা দিয়ে দেবো। সম্মানিত ভিউয়ার্স, যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের বিন্দু পরিমাণে কাজ আসে, সামনে মুভ করা আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।